সে যদি কিং করত বিমূঢ়, নিষ্পলক তার দৃষ্টি, চোখের পাতা ভারী হয়ে আসছে। হা করে রুদ্র দিকে তাকিয়ে থাকলো। মুগ্ধতার ছেয়ে যাচ্ছে তার দুই চোখ। রুদ্রর বলা প্রত্যেকটা কথা মধুর বাণীর মতো লেগেছে। এই তো এখনো বেজে যাচ্ছে কানে। এত সুন্দর করে কেউ বন্ধুত্ব করতে চায়, তাও এমন একগুঁয়ে একটা লোক। আদৌ কি সে সঠিক শুধালো, নাকি কান দুটো খারাপ হয়ে গেল? রুদ্র মোলায়েম কণ্ঠে শুধালো, হবেন না আমার বন্ধু? ঠোঁট দুটো প্রশস্ত হয়ে হাসলো সে যদি, উপর নিচ আলতো করে মাথা ঝাঁকালো, চোখ বুজে সায় বোঝালো, হ্যাঁ হবে, হবে সে রুদ্রর বন্ধু। রুদ্র প্রশান্ত হাসলো। মুঠোয় রাখা সে যদি নরম হাতের দিকে একবার চাইলো, বলল, বন্ধুত্বের জোরেই না হয় আমাকে বলুন, যেটা আপনি কাউকে বলেননি বা বলতে পারছেন না, এমনকি আপনার বাবাকেও নয়। সে যদি অবাক কণ্ঠে বলো, আপনি এটাও জানেন? জানি। কিভাবে? এ কথা তো হোসাইন আঙ্কেলও জানে না। রুদ্র মৃদু হাসলো, আন্দাজ করছি আপনাকে যতদূর চিনলাম তাতে খুব কঠিন হয়নি। আমার কথা ছাড়ুন, এবার বলুন তো কি ঘটেছিল? এতক্ষণ রুদ্রের এমন সহজ সাবলীল আলাপে সে যদি নিজেও সহজ হলো। বন্ধু যখন হয়েইছে তখন বলাই যাক। অর্ধেকের বেশি তো জানেন উনি। সে যদি দীর্ঘশ্বাস পেল, শুধু দীর্ঘশ্বাস ছিল না এটা, ছিল ভেতরে লুকানো অনেক ব্যথা। প্রকাশের প্রস্তুতি। সে যদি রুদ্র দিকে তাকায়নি, চোখ কোলে রাখা অন্য হাতের দিকে রেখে ভাঙা গলায় বলতে শুরু করলো, সেদিন আমি ভার্সিটি থেকে মাত্র ফিরেছি। দরজার তালা লাগানো নেই দেখে বুঝলাম বাবা বাসা ফিরেছেন। দরজা খোলা, ভেজানো ছিল শুধু। ভেতরে ঢুকতেই দেখলাম বসার ঘরে অনেক লোক, সবাই আমাদের বিল্ডিংয়ের ভাড়া। রুমের মধ্যে ঢুকতেই আমার মাথা ঘুরে এলো বাবাকে অচেতন অবস্থায় দেখে। বাবা বিছানায় শুয়েছিলেন, আর পাশে অনেকে দাঁড়ানো। অনেককে চিনি, অনেককে না। বাবা একটা প্রাইভেট ব্যাংকে জব করতেন। কাজের মধ্যে হুট করে অসুস্থ হন, বুকে হাত চেপে বসে পড়েন। কয়েকজন ধরাধরি করে হাসপাতালে নেয়, আর তারপর বাড়িতে আনেন। রিপোর্ট দেবে কদিন পর, এরকমটাই আমাকে বলেছিলেন বাবার এক সহকর্মী। আমি প্রচণ্ড ঘাবড়ে গেলে সবাই আমাকে আশ্বস্ত দেয়, এটা সিরিয়াস কিছু নয়, বোঝালেন ওনারা। আমি মেনে নিলাম। সেদিনের মতো বাবা সুস্থ হলেন। রাতে ঠিকঠাক খাবার খেলেন। ঘুমাতে যাওয়ার আগে আমরা গল্প করলাম নিত্যদিনের মতো। কিন্তু সেসব ক্ষণিকের আনন্দ। পরে পরেই সকালে আমি বাবা দুজনেই তৈরি। আমার উদ্দেশ্য ভার্সিটি, বাবার অফিস। বাবা আগে বের হতে যান, কিন্তু দরজা অবধি যাওয়ার আগেই আবার বুকে হাত চেপে নিচে বসে পড়েন। আমি তখন ক্লাসের বই ব্যাগে ভরছি। বাবার চিৎকার শুনে দৌড়ে যাই। আঁতকে উঠলাম বাবাকে অজ্ঞান হয়ে পড়তে থাকতে দেখে। আমার চিৎকারে গোটা বাড়ি ভাড়াটিয়ারা হাজির। বরাবর বাবার চোখে মুখে পানি ছেটানোতেও লাভ হচ্ছিল না। ভাবলাম ছিবি আর কিছু হলো কি না। হোসেন আঙ্কেল তখন দেশের বাইরে, ওনার থেকে যে একটু সাহায্য পাবে তারও উপায় নেই। বাড়ির কজন বাবাকে হাসপাতালে অবধি নিয়ে গেলেন, কিন্তু তাতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে বাবার অ্যাটাক ব্রেন অবধি এফেক্ট ফেলে। ডাক্তার মেহরাব জানালেন ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করতে হবে। যত সময় যাবে তত বাবার বাচ্চার আশা কমবে। বাবা আর বাঁচবেন না। অলরেডি তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে। এরপর পুরোপুরি ধরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি এক কথায় বলি আপনারা ব্যবস্থা করুন। কিন্তু অপারেশনের অ্যামাউন্ট শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দু চোখে নেমে এলো অন্ধকার। এত টাকা, তাও একদিনে! কীভাবে জোগাড় করব আমি? আমার মাথায় কিচ্ছু আসছিল না। মাথায় হাত দিয়ে কতক্ষণ বাবার কেবিনের সামনে বসেছিলাম জানি না। হুঁশ ফিরে ছুটে বাসায় যাই। মায়ের রেখে যাওয়া ছোটোখাটো স্বর্ণের চেন, কানের দুল, বাবার তুলে রাখা বাসা ভাড়ার টাকা, আমার জমানোর টাকা সব মিলে 1 লাখের মতো হলো। কিন্তু এটা তো ওই টাকা ধারে কাছেও ছিল না। টিউশন দুটো থেকে যা বেতন পেয়েছি তার সিংহভাগ বাবার ভর্তি করতে চলে যায়। আমি বাবাকে নিয়ে রিস্ক নিইনি। এই এরিয়ায় ভালো হাসপাতালে বাবাকে নিয়েছিলাম। ভর্তি ফি, কেবিন ফি কোনোটাই কম ছিল না। হুট করে মাথায় এলো বাবার ব্যাংক থেকে লোন নেব। সেখানে গিয়েও হতাশ হই। ম্যানেজার থেকে জানতে পারি কিছুদিন আগেই বাবা এখানে জয়েন হওয়ার, ওনারা নতুন এমপ্লয়ারকে এতগুলো টাকা লোন দেয় না। রুদ্র মাঝপথে প্রশ্ন ছড়ে,
নতুন এমপ্লয়ার ছিলেন? হ্যাঁ, আগে যেখানে কাজ করতেন তার থেকে এখানে বেতন ভালো, তাই বাবা আগের চাকরিটা ছেড়ে দেন। তারপর? সে যদি নাক টেনে বলল, বাবাকে ছাড়া আমার আর কেউ নেই, বাবার কিছু হয়ে গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যেতাম, হয়তো মরেই যেতাম। আমার জন্মের 1 মাস পরে আমার মা মারা যায়, তার চেহারাও আমি দেখিনি। আমার অবহেলা হবে ভেবে বাবা দ্বিতীয় বিয়ে করেনি, সবসময় বুকে আগলে রেখেছেন। আর সেই বাবার মৃত্যুর মুখে এটা আমি কিভাবে মেনে নিই আপনি বলুন? সে যদি ডুকরে কাঁদল। রুদ্র শান্ত কণ্ঠে বলল, তারপর? কিন্তু আমার তখন চোরাবালিতে ডুবে মরার অবস্থা। এতগুলো টাকা কে দেবে আমায়? হোসাইন আঙ্কেলের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না, কাউকে চিনতামও না যার থেকে একটু সাহায্য পাবো। বন্ধুদের মধ্যে এক তোহা ছিল, কিন্তু মেয়েটা নিজেই অন্যের বাড়িতে দত্তক কন্যা, সেখানে আমি কি করে ওকে বলি? সব দিক থেকে শূন্য পেয়ে আমি যখন ক্লান্ত তখনই হুট করে তোহার বলা একটা কথায় মাথায় আসে, আপনি ওর ক্রাশ। মেয়েটি ভীষণ পছন্দ করে আপনাকে। আপনার ব্যাপারে এমন কোনো নিউজ বের হবে তার তোহা জানবে না, কোনো দিন হয়নি এরকম। ওর ফোনে গুগলে আপনার নাম সার্চ লিস্টের প্রথমে থাকে। সারাদিন আপনার সম্বন্ধে বলে বলে কান পচিয়ে ফেলতো আমার। কথায় কথায় একদিন বলল, আপনার কাছে যাওয়া মেয়েদের ওয়ান নাইট স্ট্যান্ডে 5 লাখ করে দেওয়া হয়। আমি ওই দিন বিশ্বাস করিনি। এত টাকা কার হয়? ওয়ান নাইট স্ট্যান্ডে 5 লাখ দেবে? আলাদিনের চেরাগ আছে নাকি? হেসে উড়িয়ে দেই ওসব বলে, কিন্তু বাবার অসুস্থতায় আমার সেদিন সব বিশ্বাসযোগ্য মনে হলো। মনে হলো বাবাকে বাঁচানোর এই একটাই রাস্তা, আর কোনো কিছুই ভাবিনি। RRC হোটেলের অ্যাড্রেস জোগাড় করে বেরিয়ে পড়ি। ওখানে গিয়েও আমি আশাহত। মিস শোভা জানালেন, টাকার ব্যাপারে আপনার মন মর্জি মোতাবেক, আপনার মুডের উপর নির্ভর করে ওটা। যাকে আপনার মনে ধরবে শুধুমাত্র তাকে খুশি হয়ে 5 লাখ টাকা দিয়ে থাকেন, কিন্তু যাকে ভালো না লাগে তাকে কোনো রকম কিছু। আমার অবস্থা তখনও অভাগীর সাগর শুকানোর মতো, কিন্তু আশা আমি ছাড়িনি। উপায় নেই যে। মেহরাব আঙ্কেলকে বলে একদিনের সময় চেয়েছি। উনিও বলছেন ওই রাতটা বাবাকে দেখে রাখবেন নিজ দায়িত্বে। উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু মিস শোভা আমাকে কিছুতেই নেবেন না। অন্য মেয়ে নিয়েছেন উনি। আজ রাতে সেই যাবে, কিন্তু আমারও যে আজ রাতটা হাতে আছে। আমি ওনার পা চেপে ধরি, ভেঙে পড়ি কান্নায়। উনি খুব অবাক হন। আমার চোখের পানি দেখে দয়া হয়েছিল ওনার। ঠিক করে মেয়েটিকে বাদ দিয়ে ওই রাতে আপনার রুমে পাঠাতে আমাকে সিলেক্ট করলেন। আমি শুধু একটি কলির পুতুলে পরিণত হই। তখন মনে মনে প্রার্থনা করি একটা ম্যাজিক হোক, সতীত্ব বিলানো ছাড়াই টাকাটা ম্যানেজ হোক। ওদিকে চিন্তায় ছিলাম, আপনি কি আমাকে পছন্দ করবেন? আমি পারবো তো 5 লাখ টাকা? অনেক অপেক্ষা শেষে আপনি এলেন। তারপর সকালে যখন টেবিলে রাখা চেকটায় 5 লাখ টাকা লেখা পাই, আমার আনন্দের সীমা নেই। রাতের সব দুঃখ কষ্ট এক নিমিষে ভুলে যাই আমি। ছুটে যাই হাসপাতালে। বাবার অপারেশন হয়, বাবা বেঁচে ফেরেন। চোখ খুলে আমাকে অস্পষ্ট আওয়াজে যখন ডাকেন, সে যদি আম্মা বলেন, আমার সমস্ত যন্ত্রণা মলম দিল সেই ডাক। আমার আর কোনো দুঃখ ছিল না, কোনো দুঃখ না। বাবা সুস্থ হতেই বারবার জিজ্ঞেস করতেন, এত টাকা কোথায় পেলাম? আমি মিথ্যে উত্তর দিই, লোন নিয়েছি তোহার থেকে। বাবা মেনে নেন। আজ অবধি এই সত্যিটা কেউ জানে না। বাবা জানলে হয়তো ঘৃণায় আমার মুখ দেখাবেন না, অনেক বড় আঘাত পাবেন, আত্মহত্যা করতে পারেন। এসব ভেবে প্রতিনিয়ত গুমড়ে মরছি আমি। এই কষ্টটা শুধুমাত্র নিজের মধ্যে রেখেছি। বিশ্বাস করুন, আমি চাইনি ওই রাতে ওরকম রাস্তা বেছে নিতে, কিন্তু বাবার মুখে চেয়ে আর থাকতে পারিনি। টাকার কাছে বিলিয়েছি ও নিজেকে। আমার উপায় ছিল না, সত্যিই ছিল না। সে যদি দুহাতে মুখ ডেকে হু হু করে কেঁদে ওঠে। কথাগুলো বলতে অনেক সময় লেগেছে। বারবার থেমে থেমে বলছে, কখনো লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলছে। পুরোটাই সময় রুদ্র ধৈর্য ধরে বসেছিল। একইভাবে হাঁটু মুড়ে। অবশেষে সব কৌতূহলের অবসান হলো। কিন্তু এখন মনে হচ্ছে না শুনলেই ভালো হতো। এ তো কেন ভারী লাগছে বুকটা, যেন কয়েকশো মণ ওজনের পাথর রেখেছে কেউ। একটা মেয়ে কতটা অসহায় হলে এমন একটা সিদ্ধান্ত নেয়। তার চারদিক ঘিরে এত এত
পুরো পার্টি ছড়াছড়ির জন্য আদৌ টাকা কোনো বড় ব্যাপার মনে হয়নি কোনো দিনও। অথচ যে টাকা মেয়েদের সাথে এক রাত কাটাতে খরচ করে আসছে, সেই টাকার জন্য কোনো সন্তান হাহাকার করে। বাবার জীবন বাঁচাতে কোনো মেয়ে তার সতীত্ব বিলিয়ে দেয়। এই বুঝি টাকার মূল্য? সে যদি তখনও কাঁদছে, ফোঁপাচ্ছেন। মেয়েটার দুঃখ বাসে ওইসব মনে করে। কিন্তু ওই কথাগুলো রুদ্র জানা যে খুব দরকার ছিল। রুদ্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সেজুদির দুহাত মুখ থেকে সরালো। সেজুদির চোখে মুখে টকটকে লাল তখন। এই মুখটা দেখলে স্পন্দন বেড়ে যায় রুদ্র বুকের। মহা ঝামেলা তো। রুদ্র ন্যানো সেকেন্ড নিজেকে সামলায়। সেজুদির দু চোখের কার্নিশ বেয়ে গড়ানো পানিটুকু নিজের দু আঙ্গুল দিয়ে মুছে দেয়। বরফ কণ্ঠে বলে, কেঁদে নিন সেজুদি, এটাই যেন আপনার জীবনের শেষ কান্না হয়। এরপর সবটা হোক সুখ আর শান্তির। সে যদি নিঃশব্দে কাঁদছিল। রুদ্র উঠে দাঁড়িয়ে হঠাৎই উৎফুল্ল কণ্ঠে বলল, চলুন, আপনাকে আপনার প্রিয় হাওয়াই মিঠাই খাওয়াবো। সে যদি কান্না থেমে গেল তৎক্ষণাৎ। হা করে বলল, এখানে হাওয়াই মিঠাই কোথায় পাবো? রুদ্র অনিশ্চিত। পাওয়া যাবে না? আমি তো জানি না। না গেলে না, অনলাইনে অর্ডার করব। সে যদি চোখ বড় করে বলল, আপনি অনলাইনে হাওয়াই মিঠাই অর্ডার করবেন? হ্যাঁ, কেন করা যায় না? সে যদি ফিক করে হেসে ফেলল, চোখে তখনও জল। এই সময় মেয়েটাকে কি সুন্দর লাগছে। ও কি জানে? রুদ্র সে যদি হাসি দেখেই বুঝলো সে বোকা বোকা কথা বলছে। ঘাড় চুলকে বলল, ঠিক আছে চলুন, সন্ধ্যা হচ্ছে, ফিরতে হবে তো। সে যদি মাথা দোলায়। রুদ্র আজ আর সামনে হাঁটে না। সেজুতির সাথে ধীরে সুস্থে পা মেলায়। পার্ক থেকে বের হতে চোখে পড়ে ফুচকার ছোটোখাটো দোকান। রুদ্র দাঁড়িয়ে পড়লে সেজুতিও দাঁড়ালো। কৌতূহলে শুধালো, কি হয়েছে? মেয়েদের নাকি ফুচকা অনেক পছন্দ, খাবেন? আমার তো পানিপুরি বেশি পছন্দ, ফুচকা নয়। রুদ্র মুখ বিকৃত করার চেষ্টা করলো নামটা বলতে। এই নাম সে জন্মেও শোনেনি। রুদ্রর চেহারা দেখে সে যদি প্রচণ্ড হাসি পেল। হেসেও ফেলল শব্দ করে। রুদ্র মনে মনে স্বস্তি পেল, যাক, মেয়েটার মন ভালো হলো। তারপর পুরো 20 মিনিট খোঁজ করে পানিপুরি দেখা মেলে। রুদ্র তো চেনে না, সে যেতেই পেল। রুদ্র দেখে জিজ্ঞেস করলো, এটা তো ফুচকার মতোই দেখতে, নাম আলাদা কেন? সে যদি বলো, সেটা মুখে দিলেই বুঝবেন। রুদ্র মেনে নিল, তবে সে খাবে না। এসব রাস্তার খাবার খেলে আশা আর সুস্থ থাকতে হবে না। কয়বার ওয়াশরুমে আউটিং করতে হবে গুণেও মনে রাখা যাবে না। সে যদি একাই খেলো পুরো 3 প্লেট। রুদ্রকে অনেকবার বললেও খায়নি। শুধু মন দিয়ে সেজুদির পানিপুরি মুখে পুরে চোখ বন্ধ করে ফেলার সময়টা দেখছে। ফিরতে ফিরতে রাত 8টা বাজলো ওদের। সেজুদির কয়েক রুম পরে আবিরের রুম। রুদ্র আগে আগে হেঁটে এসেছে। সেজুদির রুমে ঢুকতে গিয়ে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। জেনারেটর চালু হবে সেকেন্ড খানেকের মধ্যে। তবে সেজুদি তো সেজুদি। ওইটুকু সময় একজনের সাথে ধাক্কা লাগলো। দুজন দুদিকে ছিটকে পড়ল। তখনই জেনারেটর চালু হলো। সেজুদি ভয়ে চিৎকার করে দিয়েছেন। অন্যজনের হাতে কিছু একটা ছিল, যা পড়তেই বিকট শব্দ হয়। রুদ্র সেজুদির চিৎকার শুনেই রুম থেকে মাথা বের করে তাকায়। জেনারেটরের আলোতে দেখলে সেজুদি উঠেছে মেঝে থেকে। ধাক্কা লাগা ব্যক্তিকে একজন সার্ভেন্ট। হাতে শুকনো খাবারের ট্রে আর ওষুধ ছিল, সেগুলো পড়ছে ফ্লোরে। রুদ্র রাগ হলো, এই মেয়ে তো ধাক্কা খায়, ধাক্কা খেলে মেঝেতে চিত হয়ে পড়ে। একে জাদুঘরে রাখা উচিত না। সার্ভেন্ট লোকটি সেজুদিকে সরি বলো। সেজুদির সেদিকে মন নেই। তার মুখ কালো, খাবার পড়ে যাওয়ায়। এই জন্য লোকটা আবার বোকা খাবে না তো? দোষ তো তারই। অমন হুটোপুটো করে আসার কী দরকার ছিল? সার্ভেন্ট লোকটিকে যেতে নিলেই সে যদি ডাকলো। রুদ্র দাঁড়িয়ে আছে চুপচাপ। সে যদি ব্যাগ থেকে টাকা বের করে সার্ভেন্ট লোকটির হাতে নিয়ে নর্মকণ্ঠে বলো, আমি ভীষণ দুঃখিত আপনাকে দেখতে পাইনি। লোকটিও অবাক হয়েছে। ইতস্ত করে বলেন, থ্যাংক ইউ ম্যাম, তবে এটা দরকার নেই। কেন? আরে রাখুন না। যাদের খাবার নষ্ট হলে তারা তো। লোকটি মাঝপথে বলে ওঠে, ম্যাম, আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ ভালো মনের মানুষ, তবে এটার প্রয়োজন নেই, কারণ আবির ছাড়া অনেক ভালো মানুষ, উনি কিছু বলবেন না। সে যদি ভুরু কুচকালো। রুদ্র এতই সময় চুপ ছিল। আবির নাম শুনে দেহ পুরো বার করে বাইরে এলো দরজায়। এতক্ষণ ওকে দেখতে পেল সে যদি।
একবার রুদ্রকে দেখে সার্ভেন্টকে জিজ্ঞেস করলো, এ তো ওষুধ ওনার, কি হয়েছে ওনার? আমি ঠিক জানি না ম্যাম, উনি সকালে আহত হয়ে ফিরছেন। যতটুকু শুনলাম ওনাকে ছিনতাইকারীদের ধরেছিল, গাড়ির গ্লাস ফেটেছে আর ওনাকে আঘাত করে হাতে পায়ে, এটুকুই। আমি এখন আসি ম্যাম। জি আচ্ছা আসুন। লোকটি চলে যেতে সে যদি রুদ্র দিকে ফিরল। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। সে যদি চিহ্নিত কণ্ঠে বলো, আবির অসুস্থ, ওনাকে দেখতে যাওয়া উচিত না? রুদ্র কড়া কণ্ঠে বলল, কেন? আপনার কাজ নেই? এখানে আপনাকে আমি অফিসের কাজে এনেছি। অন্য কোথাও মন না দিয়ে কাজে ফোকাস করুন। কাল ফিরবো আমরা, সব রেডি করুন যান। আমার তো সব রেডি স্যার, ব্যাগ গুছিয়েছি আমি সকালেই। রুদ্র সময় নিয়ে বলো, আমারটা গুছিয়ে দিন যান তাহলে। ফ্রেশ হয়ে আসুন আগে। সে যদি মাথা দুলিয়ে রুমে ঢুকলো। রুমেও ধরাম করে দরজা লাগালো, মুখে মিটমিটে হাসি। বলছিলাম না মিস্টার আবির, আপনার জিনিসের সামান্য হস্তক্ষেপও বন্ধ। হাত পা ভেঙে কেমন লাগছে এখন? সিলেট জার্নিও সমাপ্ত। রুদ্রর কাজ শেষ, তাও আবার একদিন আগেই। সে যদি সিলেটে প্রথম আসার লাস্ট মিটিং সময় নিয়ে ঠিক করেছিল রুদ্র, কিন্তু আর থাকা যাবে না। অভ্র অফিস সামলাতে হিমশিম খাচ্ছে, প্রত্যেকবারই খায়, কিন্তু তখন রুদ্র এক দু দিনের মাথায় ফিরে আসে। এবার 4 দিন কাটালো। কারণটা সে যদি উদ্দেশ্য ওর সাথে আরেকটু বেশি সময় কাটানো। গতকাল ফিরছে ওরা। রাস্তায় সে যদি অল্প স্বল্প মন খারাপ ছিল। ঢাকার কোলাহল, যানজট, কাজের ব্যস্ততার দুশ্চিন্তার সব ভুলে ছেলেটার সবুজ প্রকৃতিতে মিশে গিয়েছিল এ কদিনে। সিক্ত পরিবেশটা একরকম মৃদু ছিল। সে যদি মনে মনে খুব করে চাইলো কোনো একদিন বাবাকে নিয়েও আসবে, অনেক দিন কাটাবে, ছেলেটার সব জায়গায় ভালোই ভালোই কাটবে। প্রত্যেকটা প্রেজেন্টেশনই তার সফল হয়েছে। রুদ্রের একটা ডিলও হাতছাড়া হয়নি। রুদ্র বলছে এই ক্রেডিট সেজুতির, অথচ সেজুতি তো জানে পুরো কৃতিত্বই রুদ্রর। অমন গুছিয়ে লেখা না দিলে সে কি পারতো এত সুন্দর গুছিয়ে উপস্থাপনা করতে? কখনো না। সেজুতি ডেস্কে বসছিল, কম্পিউটার স্ক্রিনে চোখ থাকলেও মন ছিল সিলেটের প্রত্যেকটি ঘটনায়। রুদ্র বন্ধুত্ব করতে চাওয়ার কথাগুলো স্পষ্ট মাথায় গেঁথে আছে, বারবার মনে পড়ছে। রুদ্র অফিসে এসেছে ঘন্টাখানেক, এর মধ্যে একবারও ডাকিনি। দেখে সে যদি একটু অবাকই হয়েছে, মনে মনে ভয়ও পাচ্ছে। রুদ্র আবার পাল্টে খেলো না তো? বন্ধুত্ব করার পেছনে উদ্দেশ্য কি সে যদি মনের কথা জানা ছিল? হ্যাঁ, হতেই পারে। সে যদি মনে মনে বলো, আমি তো প্রথমে বলতে চাইনি। উনি কি সেই জন্য আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলেন? সে যদি এবার নিজের প্রতি রাগ হলো। এ তো বোকা কেন সে? রুদ্র চালাকি টেরি পেল না। সে যদি যখন গভীর ভাবনায় তলিয়ে তখন বসে রেখে হাঁক পারলেন, রুদ্র ডাকছে। সে যদি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলো, যাচ্ছে। আসবো স্যার? ইয়েস। অনুমতি পেয়ে ভিতরে এলো সে যদি। কেবিনে রুদ্র একা নয়, অব্র আছে। রুদ্র উল্টোপাল্টা চেয়ারে বসে আছে, হাসি হাসি মুখে। এই 1 মাসে অব্রকে দেখলেও সে যদি একটা কথাও বলেনি। অব্র প্রতি তার সমান রাগ। ওই তো ভুলভাল বলে সেজুদিকে এগ্রিমেন্টে সই করিয়েছিল। অব্র কি কখনো সেজুদির সাথে কথা বলতে আসেনি? সে নিজের মতো থাকতো। সেজুদি যে চটে আছে তার উপর আদৌ সে খবর সে জানে না। তাই ওকে দেখতে হেসে বলল, হে মিস সেজুদি, হোয়াটস আপ? সেজুদি সৌজন্যবোধ জনে, তাই রাগ চেপে রেখে ভদ্রভাবে বলল, নাথিং স্পেশাল স্যার। আপনার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, একেবারে সবগুলো ডিলে কনফার্ম, ভাই বলেছে আমাকে। অব্র গলাটা আরেকটু উৎফুল্ল শোনালো। জবাবে হাসলো সে যদি, একেবারে অল্প হাসি, যাকে বলে না, না চাইতেও জোর করে হাসা। অব্র আবার বলল, আর আপনার এই সাইকেসের জন্য ভাই কাল সন্ধ্যায় বিশাল বড় পার্টি থ্রো করছে। পার্টির কথা শুনে সে যদি অবাক হয়। গোল চোখে রুদ্র দিকে তাকালো। রুদ্র ভাবলেশীন একভাবে নিচের দিকে তাকে ল্যাপটপে কাজ করছে। যেতে কত ব্যস্ত মহাশয়ের। সে যেতে আবার অপরদিকে ফিরল। পার্টি আমার জন্য? ইয়েস। অফিসে যে কোনো বড় বড় ডিল বিদেশি ক্লায়েন্টের সাথে কনফার্ম হলে ভাই পার্টি থ্রো করে, এটা তো হয়ে আসছে। তবে এবারে পার্টির মধ্যমণি কিন্তু আপনি।
সে যদি ভুরু কোঁচকালো, এত বড় অফিসে পার্টি, তার মধ্যবিন্দু আবার সে। কি শুনছে এসব? সে যদি বুক ধুকধুক করছে চিন্তায়। অতগুলো মানুষ দেখে পার্টিতে হটফেল না করছে হচ্ছে। সে যদি আবার রুদ্রকে দেখলো, লোকটা দিন দুনিয়া ভুলে ল্যাপটপে ডুবে আছে। সে যদি আসার পর থেকে যে কতবার তাকিয়েছে তা বোধহয় দেখতেও পায়নি। এমন ভাব যেন এখানে কেউই নেই। সে যদি মনে মনে বিরক্তি হয়। সে তো রুদ্রর বন্ধু ভেবেছে, তাহলে রুদ্র বজ বজ বিভের করছে কেন? অফিস বলে এটাই হবে, হওয়াই উচিত। অফিসে শুধু কাজের সম্পর্ক, এর বাইরেরটা বাইরে। সে যদি গলা ঝেড়ে নিভু কণ্ঠে বলল, স্যার আমাকে কী জন্য ডেকেছেন যদি বলতেন। এতক্ষণে চোখ ওঠালো রুদ্র। কি শান্ত চাহনি। সেকেন্ডের কম সময়ে আবার ফিরল স্ক্রিনের দিকে। বলল, আগামীকাল সন্ধ্যা 7:30টায় রেডিসন ব্রুতে পার্টি থ্রো করছি, চলে আসবেন। 1 মিনিট, ওদিকে ওদিকে যেন না হয়। সে যদি ছোট করে বলল, ওকে স্যার। শাড়ি পরে আসবেন? পার্টি থিম শাড়ি, আসুন এখন। সে যদি মাথা নেড়ে বিদায় নিল। অমনি অব্র অধৈর্য কণ্ঠে বলল, সিরিয়াসলি ভাই, কাল পার্টি থিম শাড়ি? রুদ্র উত্তর দিল না, সূক্ষ্ম হাসল। অব্র জিজ্ঞাসু চেহারার দিকে চেয়ে বলল, সেটা তো পার্টিতে গেলেই বুঝবি। আজকে প্রচণ্ড গরম, সাথে রাস্তার বিরাট জ্যাম। পাশে দাঁড়িয়েছে একটা অ্যাম্বুলেন্স। জ্যামে পড়তে ওটা তীব্র শব্দে সাইনবেল বাজালো। ব্যাস। সেজদির মাথা দফারফা, মাইগ্রেনের ব্যথা দপদপানি শুরু করতেই মুহূর্তেই। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 10:30 বাজলো। ক্লান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠে বাসার কলিং বেল বাজালো। দরজা খুলো মিনিট খানেকের মাথায়। সে যদি তখন নিচু হয়ে জুতো খুলছে। ও পাশে ব্যক্তিকে দু পায়ে দাঁড়ানো দেখে তৎপর মাথা উঁচালো। সঙ্গে সঙ্গে 440 ভোল্টের ঝাটকা খেলো একটা। একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে, ঠোঁটে প্রশস্ত হাসে। সে যদি তাকাতে এক ভ্রু উঁচু করে বলল, কি? অবাক হলেন? অবাক হয়েছে মানে? এরকম অবাক সে আজকাল প্রায়ই হচ্ছে। রুদ্রর সাথে থাকতে থাকতে একদিন অবাক হতে হতে প্রাণটা ঠুস করে বেরিয়ে না যায়। সে যদি চোখে বিষম, ভুরু কুঁচকে বলল, আপনি এখানে? কে করে? ওপাশে যুবকটি বলে, আগাতে ভেতরে আসুন, তারপর বলছি না হয়। সে যদি ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে এখানে এলেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে শিপালি এসে সেজুতির হাতে ঠান্ডা এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে গেল। কি হলো বলুন? যুবকটি মুচকি হাসলো। বলল, বাবা বলল আপাতত পানি খান। সে যদি ক্লান্ত ছিল এমনিতেই ঢকঢক করে পানি খেলো। যুবকটি দিকে তাকাতে মিষ্টি এসে বলল, বসে কথা বলি। সে যদি বিরক্ত হলো এবার। এ তো রাগ ঢাকের কি আছে এখানে? যা বলতে ছেলেটিরে তো গড়িমড়ি। সে যদি সোফায় বসলো। ছেলেটি বসলো সেজুতির মুখোমুখি সোফায়। তখন বসার ঘরে হাজির হলেন আমির। আমিরকে দেখতেই ছেলেটি বলল, আপনার প্রশ্নের উত্তর না হয় আঙ্কেলকেই দিন। আমি সেজুতির দিকে ফিরতে সেজুতি ধৈর্যহীন কণ্ঠে বলল, ওনাকে তুমি চেনো বাবা? চিনব না কেন? ওকে না চিনে পারা যায়? অবশ্য অনেক বড় হয়ে গিয়েছে। ছোট ছোট চেহারা এখন দাঁড়িয়ে গজিয়েছে। আমি অবশ্য প্রথমে চিনতে পারিনি। পরিচয় দেওয়ার পরেই না চিনলাম। সে যদি ভুরু কুঞ্জন আরও গাঢ় হলো। মানে, কি এমন পরিচয়? তুইও চিনতে পারিসনি? আরে ও আবির, আমাদের আবির, তোর হোসাইন আঙ্কেলের ছেলে। সে যদি চমকে দেখালো আবিরের দিকে। আবির মিটমিটে হাসছে। মানে আপনি সেই আবির? ইয়েস। এই জন্য তো বলি এত মিল চেহারা হয় কী করে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে সিলেটে থাকাকালীন বলেনি কেন? কেন লিখিয়েছিলেন? আর তুমি তো সিঙ্গাপুর ছেলে, সিলেট গেলে কী করে? মাত্র এই কটা প্রশ্ন সে যদি। আমি তো ভেবেছি তুমি প্রশ্নের জাহাজ বানিয়ে ফেলবে। আমির হাসলেন। বলেন, তোরা কথা বল, আমি আসছি একটু। আমির যাওয়ার থেকে চোখ ফিরিয়ে আবির সেজুদিকে দেখল। মলিন কণ্ঠে বলল, এসেছিলাম তোমাদের সারপ্রাইজ দিতে, অথচ আঙ্কেলকে এইভাবে দেখে আমি নিজেই সারপ্রাইজড। বাবা আমাকে কিছু জানায়নি। সেজুদির ঠোঁটের হাসিটুকুনো মুছে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই ভাগ্য। আবির বুঝল সেজুদির মন খারাপ হচ্ছে, তাই উল্লাস কণ্ঠে বলল, জানো সেজুদি, সিলেটে প্রথম দিন তোমাকে দেখে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছি। তোমাকে চেনা চেনা লাগছিল আমার। পরে তোমার বছির মুখে নাম শুনতে শিওর হলাম
যে তুমি সেই আমির আঙ্কেলের মেয়ে সেজুতি। তারপর থেকে ইচ্ছে করে তোমার সামনে যেতাম কথা বলার ছুতোয়। দেখছিলাম তুমি চিনতে পারো নাকি, ভাবলাম চিনতে পারোনি, যখন তখন না হয় বলি, একেবারে ঢাকা ফিরে চমকে দেওয়া যাবে। আর বলে দিলে তো তোমার আবার মুখটা দেখতে পেতাম না। তাই যাই বলো, তুমি কিন্তু আমাকে স্যাঁচরা মনে করছিলে, ভাবছিলে তোমাকে লাইন মারছি, হা হা। আবির শব্দ করে হাসতে সেজতে লজ্জা পেল। সে তো সত্যি আবিরকে গায়ে পড়া ভেবেছে। তবে এত দূর নয়। প্রসঙ্গ এড়াতে বলল, সিঙ্গাপুর থেকে আগে ঢাকায় না ফিরে সিলেটে কেন? আবির বলল, সে কথা সময় হলে তোমাকে জানাবো, এখন নয়। সে যদি ঘাড় কাত করলো। অল্প সময়ে খোশ গল্পে মজে উঠল দুজন। আমির হুসাইনের গলায় গলায় বন্ধু, একে অন্যের ভাষার লাগামহীন আসা যাওয়া ছিল। সেই সূত্রে আবির আর সেজুতিরও বন্ধুত্ব হয়। আবিরের যখন 12 বছর তখন দেশের বাড়ি পড়তে পাঠায় হুসাইন। সেজুতির বয়স তখন 9। আবিরের যাওয়ায় পুরোটা সময় সেজুতি কাঁদছিল। আবির তার একমাত্র বন্ধু, হোক 4 বছরের বড়, নাম ধরে ডাকতো বলে। আবির কোনোদিন রাগ করেনি, হেসেছে, এখনও হাসে। ভীষণ শুভ্র ওর হাসি, দেখে মনে হবে কোনো পাপ নেই হাসিতে। আবির দেশ ছাড়ার পর ওদের আর কোনো যোগাযোগ হয়নি। কথা ছিল গ্র্যাজুয়েশন শেষ করে ফিরবে আবির, কিন্তু সে অজান্তে ফিরতে চায়নি, থাকতে চেয়েছে ওখানেই। তাই হুসাইনও আর জোর করেনি। অনেকক্ষণ গল্প করার পর আবির বলল, সে যদি তুমি বরং ফ্রেশ হয়ে নাও, অফিস থেকে এসেছো, টায়ার্ড নিশ্চয়ই, তা একটু বলা যায়। আঙ্কেল বললেন তোমার অফিস 8টায় শেষ হয়, তবে আজ দেরি করলে যে? কাজের অনেক প্রেশার? আরে না, ঢাকার রাস্তার জ্যামের কথা তো জানোই, লম্বা জ্যামে পড়ছিলাম। অবশ্য অফিসেও কাজ অনেক, কাল আবার একটা পার্টি রয়েছে, সেখানে কার ডেকোরেশন নিয়ে টুকটাক কথা বলছেন বস। পার্টি কী উপলক্ষে? সিলেটে আমার কাজ বস ইমপ্রেস হয়েছে, তাই উনি এই পার্টির আয়োজন করেছে। দারুণ তো, তার মানে কাল পার্টির মধ্যমণি তুমি? তবে তো আমিও যেতে পারবো, কি বলো? অবশ্যই, কেন নয়। সে যদি হঠাৎ মাথায় এলো আবিরের আহত হওয়ার কথা। আচ্ছা আবির, শুনলাম তোমাকে নাকি ছিনতাইকারী ধরেছিল। আবির মুখ কালো করে বলল, আর বলো না, এরকম অভিজ্ঞতা তাও বেড়াতে গিয়ে হবে কে জানতো। আমি তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ কোথাকের একটা পাথর এসে গাড়ির কাছে পড়লো। কাঁচ ভেঙে ক্ষান্ত হয়নি, ফাঁকা দিয়ে এসে পাথরটা পড়লো সোজা আমার কাঁধে। অক্কাশে সামলাতে পারিনি বলে গাড়ি লেগে যায় একটা গাছের সাথে। এরপর কয়েকজন মুখোশ পরা লোক এসে আমাকে টেনে নামালো গাড়ি থেকে। দু হাতে পায়ে কয়েকটা বাড়ি মারতে আমি জ্ঞান হারাই। তারপর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরলেই দেখলাম একটা তালপাতা ছাউনির দোকানের বেঞ্চিতে শুয়ে আছি। স্থানীয়রা তুলে এনেছেন। এরপর ওনাদের মাধ্যমে হোটেলে ফিরলাম। তবে হোটেলের চিকিৎসার ব্যবস্থা বেশ ভালো। দুদিনে ফিট হয়ে গেছি দেখছো। মজার কথা কি জানো, ছিনতাই করতে এসে আমার ফোন ওয়ালেট কিছুই নেয়নি ওরা। বোধহয় নেওয়ার আগে লোকজন চলে আসে। বাই দ্য ওয়ে, তুমি কি করে জানলে? তোমার সাথে তো আমার তারপর আর দেখাই হয়নি। আবিরের কপালের ভাঁজ। সে যদি বলো সেটাও অনেক কথা। তুমি বসো, আমি চট করে ফ্রেশ হয়ে এসে বলবো, আচ্ছা? তখন সন্ধে। রেডিসন বুলের গ্রাউন্ড ফ্লোরে লোকের সমাগম। এখানে পার্টি থ্রো করছে রুদ্র। বড় বড় অতিথিদের ভিড়। সে কখন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছে রুদ্র। একটু পরপর চোখ বোলাচ্ছে হাত ঘড়ি, কত গেস্ট আসছে। অথচ যার অপেক্ষা যার অপেক্ষায় সেই কই। ঠিক সন্ধ্যা 7টা 20, গেটের সামনে সাদা রঙের একটা গাড়ি এসে থামলো। রুদ্র তাকালো না। যার জন্য দাঁড়িয়ে সে তো আর গাড়িতে আসবে না। অব্র পাশ থেকে বলো, এই তো সেজুতে চলে এলো। রুদ্র তখন চোখ ওঠালো। সেজুতেকে দেখে দুপোগানি কয়েকশো গুণ বাড়ল। জুড়িয়ে এলো দু চোখ। হাফ চেলির একটা কালো শাড়ি পরেছে সেজুতি। চুলগুলো ছাড়িয়ে আছে পুরো পিঠ। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, দুহাত ভর্তি রেশমি চুড়ি, আর কপালের ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এতে যেন রুদ্র আত্মহত্যা দেওয়ার মতো অবস্থা। শাড়িতে মেয়েটাকে সুন্দর লাগছে ভেবেছিল, কিন্তু এত সুন্দর লাগবে জানা ছিল না তো। তাও এত সামান্য সাজে। সেদিকে শাড়ি দেখার লোভে অনেক দিনের। ভাগ্যিস মিথ্যে বলো, নাহলে কবেই দেখতো এই রূপে কে জানে। সে যদি রুদ্র আর অভ্রকে দেখতে এগিয়ে আসে,
হেসে বলো, গুড ইভিনিং স্যার। রুদ্র ধ্যান ভাঙলো, অন্যদিকে ফিরে বলো, অভ্র উত্তর দিল, গুড ইভিনিং। আপনি একদম ঠিক সময় এলেন। সে যদি মৃদু হাসলো। অভ্র তো আর জানে না তার দেরি করার গল্প। রুদ্রের এতক্ষণ নজর পড়ল গাড়ির দিকে। জিজ্ঞেস করলো, কার গাড়ি এটা? তখনই আবার বের হয়, পরনে বুলো স্যুট। ভূত দেখার মতো চমকালো রুদ্র। এই লোক এখানে কি করে? প্রশ্নটা করেই ফেললো। মিস্টার আবির এখানে, তাও আপনার সাথে? হাউ? সে যদি হাঁ করতে পাশ থেকে আবির বলে ওঠে, হাই মিস্টার রুদ্র রোশন। আমাকে দেখে চমকে গিয়েছে নিশ্চয়ই। রুদ্র ভুরু কুচকে বলল, কে আপনি? সে যদি ভেবাচাকা খেয়ে যায়। এ কী অবস্থা আবিরেরও? দুজনের দিকে তাকিয়ে আবার রুদ্রের দিকে তাকায়। সে যদি মনে মনে বলো, একটু আগেই তো আবিরের নাম বললেন উনি, এর মধ্যে ভুলে গেলেন। আজব তো, এ আবার হয় নাকি? আবির নিজেকে সামলে নেয়, হেসে বলে, আমি আমি আবির রহমান, সেজুতির বাবার বন্ধু ডক্টর হোসেনের ছেলে। ছেলেটা আপনার সাথে দেখা হয়েছিল, মনে পড়েছে? রুদ্র ভালো মুডটা জাস্ট বেগে গেল। এই ছেলেটা শেষে গেলে সেজুতির বাবার বন্ধু? দুনিয়ার কেউ রইল না। গভীর কণ্ঠে বলল, হতে পারে। আসলে অনেকের সাথে তো রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা হয়, কিন্তু যাদেরকে মনে রাখা প্রয়োজন আমি তাদেরকে বাইরের বাকি সবাইকে ভুগলে যাই। রুদ্রের কথায় স্পষ্ট অপমান। বেশ অপ্রস্তুত হয়ে পড়ল আবির। সে যদি রুদ্রের কথায় হোঁচট না খেয়ে পারছে না। আবিরের সাথে এক দফা ঝগড়া অব্দি করার লোক এখন বলতে তাকে মনে নেই। আশ্চর্য না? আবির নিজে অস্বস্তিতা থেকে ফেলল হাসিতে। বলল, গেস্টদের কি বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি, নাকি ভেতরেও আসতে দেবেন? ইয়া শিওর, আসুন। আবিরা সেজুতে ভেতরে ঢুকলো। রুদ্র সেদিকে কটমটে দৃষ্টিতে চেয়ে থেকে গোলারটাই ঢিলে করলো। এত গরম লাগছে কেন? মনে হচ্ছে শরীর থেকে আগুন বের হচ্ছে। কিসের আগুন এটা? হিংসে না তো? অভ্র এতক্ষণ ছিল নীরব দর্শক। সেজুতির আড়াল থেকে কৌতূহলী কণ্ঠে বলো, ইয়ে কে ভাই? রুদ্র মুখ কালো করে তাকালো। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে করছে না। আবির নামে ছেলেটাকে এতটা হালকাভাবে নিয়ে এখন আমার পস্তাতে না হয়। সেই বা কী করে জানবে যে ঘরে ফিরে এই হবে? সেজুতির আত্মীয়? কেমন চিপকে আছে সেজুতির সাথে। অভ্র উত্তর না পেয়ে বুঝলো ভাইয়ের মুড অফ। তাই বলো, সবাই তো এসে গেছে ভাই, পার্টি শুরু করি। রুদ্র মাথা নাড়ে, দুদিকেই ভেসে আসে। অভ্র চলে যায় সবার উদ্দেশ্যে কিছু বলতে, আর রুদ্র দাঁড়িয়ে থাকে এক কোনায়, একা একা, চোখ মন দুটোই সেজুতির আর আবিরের ওপর। অভ্রমাইকে অ্যানাউন্সমেন্ট কণ্ঠে শুরু করলো। সংক্ষেপে সেজুতির প্রশংসা আর তাদের কোম্পানির বর্ণনা দিল। রুদ্র বুদ্ধি আর স্কিলের দৌড়ের কোম্পানি কতটুকু এসেছে এই অল্প সময়, সেটাই ছিল মূল বিষয়। সাথে আজকে পার্টি থ্রো করার কারণটাই বলল। একটা সময় স্টেজের মেন পয়েন্টে অভ্র সেজুতিকে ডাকে। সেজুতি কাঁপা কাঁপা কদমে সেখানে গিয়ে দাঁড়ালো। ঘনতালিকায় বর্ষণ হয়। সবাই সমারম্ভম কংগ্রাচুলেশন জানায়। সেজুতির ভালো লাগার কান্না পেয়ে গেল। নিজের কষ্ট চেপে রেখে সংবরণ করলো নিজেকে। এত খুশি কখনো হইও না, তাও ভালো করলেও নয়। একটু পর অভ্র রুদ্রকে ডাকলো। থমথমে মুখ নিয়ে হাজির হলো রুদ্র। পকেটে দুহাত গুঁজে সেজুতির পাশে দাঁড়ালো। সেজুতি রুদ্রকে দেখলো। কাবার সাদা শার্টের উপরে কালো কোট পরেছে রুদ্র। চুলগুলো পরিপাটি করে স্পাই করা। সেজুতি মনে মনে বলো, ছেলেদের একটু কম সুন্দর হওয়া উচিত মিস্টার বস। তো আপনার উপর এমনি এমনি ক্র্যাশ খায়নি, এখন না বুঝে পারছি না আমি। অতিথিদের করতালি একটু পরপরই বাজছে। অভ্রর এক একটি উদ্যোগমূলক কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। বাদ পড়ছে না আবিরও। রুদ্রর মুখে হাসি নেই। ব্যাপারটা অন্যদের কাছে স্বাভাবিক, কিন্তু সেজুতি এ নিয়ে চিন্তিত। কারণ তার সামনে রুদ্র হো হো করে হেসেছে। তাহলে আজ কি হলো? যখন পার্টিতে এলো তখনও কি সুন্দর হাসি মুখে চেয়েছিল। চাঁদপানা বদনে এমন আমাবস্যা কেন? স্টেজে একটি বড় কেক আনা হলো। সেজুতির এক হাতে ধরে কেক কাটলো রুদ্র। একটি কথাও বলল না। কেক কাটা শেষ হলে অভ্র এক টুকরো কেক রুদ্রকে খাওয়াতে নিলে সে হাতে সরিয়ে নিল। বলো, আমার সুগার আছে, তুই খেয়ে নে। তারপরে গট গট করে হেঁটে চলে গেল সেখান থেকে।
সেজুতির মন খারাপ লাগলো। সে এক টুকরো কেক হাতে তুলছিল রুদ্রকে খাওয়াবে বলে, যেখানে অব্রটাই খেলো না, তার হাতে খাবে নাকি। অব্র সেজুতিকে খাওয়ালো, সাথে অফিসে আরও বেশ কজন কর্মকর্তার থেকেও। একসাথে মাইক্রোফোনে ডান্স অফার করলো অব্র। সবাই তখন মেতে উঠল উত্তেজনা আনন্দে। সেজুতি এদিক ওদিক তাকে রুদ্রকে খুঁজছে। এই লোকের যে কি হয় কে জানে। এদিকে শাড়ি পরে তার অবস্থা কাহিল, সচরাচর পরে না বলে অভ্যাসও নেই। বারবার জুতোয় বাজছে। পার্টিতে এসে তো তার বিষম খাওয়ার উপক্রম হয়েছিল। পার্টির থিম নাকি শাড়ি, অথচ এখানে সে একাই শাড়ি পরে এসেছে, বাকি সবাই ওয়েস্টার্ন পরেছে নিজেদের মতো করে। তাহলে রুদ্র তাকে মিথ্যে কেন বলল, নাকি পরে আবার থিম চেঞ্জ হলো, সে জানে না, হতেই পারে। ইতিমধ্যে সবাই নিজেদের কাপড় নিয়ে ডান্স শুরু করে দিয়েছে। উজ্জ্বল আলোটা নিভে সবুজ রঙের একটা টিমটিমে আলো জ্বলছে এখন। সাউন্ড সিস্টেম বাজছে অরিজিৎ সিং এর সফট গান। হঠাৎ পাশ থেকে কেউ বলে ওঠে, কি হয়েছে সেজুতি। সেজুতি ঈশ্বর কেঁপে উঠল আবিরের ডাকে। রুদ্রকে খুঁজতে গিয়ে আবিরের কথা বেমালুম ভুলে গেছিল। আস্তে করে বলল, কই কিছু না তো, তুমি এখানে কেন, যাও ডান্স করো। ডান্স কিভাবে করব, তুমি তো এখানে, চলো চলো। এই না না আবির, আমি এসব পারি না, তুমি যাও না, আমাদের অফিসে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সে যদি দুষ্টু হাসলো। আবির হেসে বলল, থাকুক, আমার দরকার নেই ভাই, আপাতত তুমি এলেই হবে, চলো তো। সেজু থেকে টেনে টুনে নিয়ে চললো আবির। দূর থেকে এতক্ষণ সবটা দেখছে রুদ্র। রাগে বন্য তালু চলছে তার, হিস হিস করছে। সেজুতির এক হাত নিজের বুকের উপর আর নিজের হাতটা সেজুতির কোমরে রাখলো আবির। গা দুলে দুলে সবার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। সেজুতি অস্বস্তি হচ্ছিল। আবির বিদেশের মানুষ, তাই এগুলো ওর কাছে ডাল ভাত, কিন্তু সে তো অভ্যস্ত নয়। কেমন কেমন লাগছে। আবিরের খারাপ লাগবে ভেবে মুখে কিছু বলতেও পারছে না। হাত ইশারা করে একজন সার্ভেন্ট বয়কে ডাকলো রুদ্র। ছেলেটির হাতে ওইনিন ভর্তি ট্রে। রুদ্র প্রথমে গিলাসের চুমুক দিল সেজুতির দিকে চেয়ে থেকে। সেজুতির কাছে আবিরকে জাস্ট সাপের মতো মনে হচ্ছে তার, যেন পেছিয়ে ধরছে মেয়েটাকে। সাপটাকে এক্ষুনি গিয়ে গলা চেপে মেরে ফেলতে মন চাইছে রুদ্রর। একে একে 7-8টা গিলাসেই ফাঁকা করলো রুদ্র আবিরকে হিংস্র চোখে দেখে দেখে, কিন্তু এ তো লাভ হচ্ছে না। রাগ তার কমছেই না। রুদ্র সেজুতির দিকে হেলদুলে গেল, গিয়ে দাঁড়ালো একদম আবিরের আর সেজুতির মাঝখানে। রুদ্রকে দেখে আবির বুকে হাত থেকে নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো সেজুতির, কিন্তু আবির সেজুতির কোমর ছাড়লই না। রুদ্র রক্তবর্ণ চোখ সেদিকেই তাকিয়ে। আবির বুঝতে পেরে হাত সরালো, বলল, এনি প্রবলেম মিস্টার রওশন। উত্তর দিল না রুদ্র। যে হাত সেজুতি আবিরের বুকে রেখেছিল চেপে ধরল সেটা। সেজুতির চোখ উঠল কপালে। আবিরও বিস্মিত। রুদ্র কারো অবিভক্ত পাত্তা না দিয়ে টানতে টানতে সেজুতিকে নিয়ে হাঁটা ধরল সুইমিং পুলের দিকে। এত জোরে টানছে রুদ্র, সেজুতি তাল মেলাতে পারছে না। তার উপরে শাড়ি হুমড়ি খেয়ে পড়তে নিচ্ছে কয়েকবার। রুদ্র রেগে আছে, সেজুতি টের পেয়েছে আগেই, কিন্তু কেন, আর তাকে এভাবে নিয়ে যাচ্ছেই বা কোথায়। গন্তব্যে এসে সেজুতির হাত ছেড়ে দিল রুদ্র। নাকের পাটা ক্রমশই ফুটছে, রাগে ফুসফুস করছে। শক্ত চোয়াল লাল চোখ দেখে সেজুতি ঘাবড়ালো। সে কি কোনো ভুল করলো। ভীত কণ্ঠে শুধালো, কিছু হয়েছে স্যার। পুরোটা শেষ করার আগেই সেজুতির 2 বাহু চেপে ধরল রুদ্র, মিশিয়ে ফেললো ওকে নিজের বুকের সাথে। চমকে ব্যথা ভুলে গেল সেজুতির। রুদ্র ক্ষুণ্ণ কণ্ঠে বলল, আবির সাথে সময় কাটাতে আপনার অনেক বেশি ভালো লাগে তাই না। সেজুতি কেমন বুকে হাত দিয়ে নাচছিলেন। ও আপনার কোমর কেন ধরেছে হোয়াই, ওর স্পর্শে মজা পাচ্ছিলেন। না পেলে কেন কিছু বললেন না, নাকি পরপুরুষের স্পর্শ খুব এনজয় করেন আপনি। সেজুতি এতক্ষণ শান্ত ছিল, কিন্তু রুদ্র নোংরা নোংরা কথায় রেগে মেগে আগুন সে। ঝাড়া মেরে রুদ্র হাত সরাতে চেষ্টা করলো, লাভ হলো না। রুদ্রর গায়ে যেন অসুরের শক্তি, অজ্ঞাতা রুদ্রর সাথে মিশে রইল ওইভাবেই। সে যদি নিজেকে ছাড়াতে চেষ্টা করায় রুদ্র রাগ দ্বিগুণ বাড়ালো। আগের থেকেও তেতে বলল, আমি ধরলে আপনি নিজেকে সরাতে চান, কই এতক্ষণ আবির তো ধরেছিল, একবার তো এরকম ছাড়াতে দেখলাম না আপনাকে। কি সম্পর্ক আপনাদের, হ্যাঁ বলুন। সেজুতি স্তম্ভিত। রুদ্রর মুখ থেকে পাওয়া উস্কে গন্ডে বুঝল রুদ্র আবারও মদ খেয়েছে। সেজুতি মেজাজ চটে গেল যেন, বারবার মাতলামি করতে তাকেই পায়। বন্ধু হিসেবেও রুদ্র মদ খাওয়া তার পছন্দ হলো না। সেজুতিকে নিরুত্তর কিছুতেই মানতে পারল না।
রুদ্র, যদি আবিরের সাথে কিছু নাই হবে তবে বলছে না কেন? সেতু থেকে ঝাঁকালো রুদ্র, দাঁত পিষে বলল, কি হলো বলুন? কি চলছে আপনাদের মধ্যে? আবিরের সাথে এত ঘষাঘষি কিসের আপনার? কিসের এত ঢলাঢলি বলুন আমায়। সে যদি ফুঁসে উঠল এবার। ভদ্রভাবে কথা বলুন, মুখে যা আসছে তাই বলতে পারেন না আপনি। রুদ্র চিৎকার করে বলল, পারি, অবশ্যই পারি। আপনার ব্যাপার তো সব পারি। আপনি আর আবিরের সাথে মিশবেন না। ওর ধারে কাছে আমি আপনাকে দেখতে চাই না, ব্যাস। সে যদি অবাক হলো না, মানে আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা কি আপনি বলে দেবেন? বন্ধু হয়েছে বলে আপনার হুকুমে আমার লাইফ চলবে? আর তাছাড়া কিসের এত অধিকার বোধ আপনার? আমি যার সাথে ইচ্ছে নাচবো, যার সাথে ইচ্ছে মিশবো, যাকে ইচ্ছে ধরবো। কেন আপনি নিষেধ করবেন আমায়, কেন? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট, আই লাভ ইউ।